বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বলছেন যে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এখানে উগ্রবাদের বারবারন্ত হয়েছে, মানে উগ্রবাদ জঙ্গিবাদ সেগুলোর বেড়েছে। এখন দেখেন এই পরিবর্তনের কথা যেটা বলছেন, কারো কারো ইন্ধন নানা সহযোগিতা সেগুলো তো থাকেই। আমরা যেটা বিশ্বাস করি যে পরিবর্তনের মূল উপাদান হলো আভ্যন্তরীণ, বাহ্যিকটা হলো শর্ত, বাহ্যিকটা শর্ত সেটা প্রভাবিত করতে পারে, কিন্তু মূল কারণটা যেগুলো রফিক ভাই বলছেন যে আভ্যন্তরীণ কারণ, জনগণ বিক্ষুব্ধ ছিল শেখ হাসিনার উপরে, সেটার সাথে অন্যান্য নানা ধরনের উপাদান থাকতেই পারে, বিভিন্ন শক্তি সেখানে কাজ করে। মাঠে তো শুধু খেলোয়াড় একা না, অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেই জন্য সেই ধরনের প্রভাবক হিসেবে সেগুলো কাজ করতে পারে। এখন এইগুলো ধরেন পলিটিক্যাল রেটরিক, কতটুকু সত্য তারাই বলতে পারবে, কী চাপ সেগুলো তার প্রকাশ করা নাই, ক্ষমতা থেকে গেলে বলে। 2001 সালে যখন হেরেছিল আওয়ামী লীগ, তখন বলছিল যে আমি ভারতে গ্যাস রপ্তানি করতে দেই নাই বলে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আবার 24 সালে এটা থেকে অভ্যুত্থানের আগে তখন ব্যাপক আলোচনা ছিল যে সেন্ট মার্টিন চায় আমেরিকা, কাজে সেন্ট মার্টিন দিতে রাজি হয় নাই বলে আমেরিকা এখানে আবার এখন যেটা বলছে যে সামরিক সরঞ্জাম বিক্রি করার জন্য আমেরিকার সবসময়ই একটা চাপ থাকে সব দেশের উপর, এটা তার বাণিজ্য। এখনকার দিনে আমরা যেটা বলি, বামপন্থীদের পক্ষ থেকে, আমরা প্রগতিশীলদের পক্ষ থেকে আমরা মনে করি, এখন এই যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় এই যে উন্নত ধনতান্ত্রিক দেশ যেগুলো আছে, সাম্রাজ্যবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, তাদের অর্থনীতিটাই হলো সামরিক অর্থনীতি। সেই সামরিক অর্থনীতি টিকিয়ে রাখতে হলে এখানে যুদ্ধ উন্মাদনা, যুদ্ধ ভাব এরকম লাগবে, আর সেইটার জন্য তাদের অস্ত্র বিক্রিটা এটা করতে হবে, তাহলে সামরিক অর্থনীতিটা টিকে থাকবে না। তো সেইটার অংশ হিসেবে এই মিডল ইস্টের কাছে এই ট্রাম্পের সময় সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে তো সৌদি আরবের কাছে, তাই না? তার মানে এই যে যুদ্ধ আছে, ইয়েমেন, ওই সমস্ত আক্রমণ, সিরিয়া, এই সমস্ত মধ্যপ্রাচ্যের গোলমালের মধ্য দিয়ে এই অস্ত্র ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে। এই যুদ্ধ থাকলেই তার অস্ত্র বিক্রিটা বাড়বে এবং অস্ত্রের যে ব্যবসাটা সেই এটা হবে, তো এইটা একটা আছে। তো সেই জন্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সে চাপ দিতেও পারে। এখন যেটা চুক্তির মধ্যে আছে সেটা এখন এই গভর্নমেন্টের চুক্তি না মানলে তো গভর্নমেন্টের দেবে, চাপ দিবে। তাহলে এই চাপ মোকাবেলা করার একটাই উপায়, একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, জাতিকে ঐক্যবদ্ধ রাখা। বিএনপি সরকার যদি সেই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে যদি রাখতে পারে, ঐক্যমতের ভিত্তিতেই এই সমস্ত যে চাপ, আন্তর্জাতিক যে চাপ, সেই চাপগুলো মোকাবেলা করা একমাত্র তখনই সম্ভব, শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব হবে না। এই জন্য জাতীয় ঐক্যমত্য যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা করা দরকার। ভাই একটা বলছে যে ওই যে একটা জিনিস, অনেকগুলো বিষয় আছে আমাদের এখানে কোনো কনফিউশন থাকে, এটা জানি না। আমরা হয়তো রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন দাবি উত্থাপনও করি, কিন্তু দেখেন এই যে দাবি, শাপলা চত্বরের কথা বলছে যে এই হত্যাকাণ্ড অমুক সমুক এটা সেটা, সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড যেটাই হোক না কেন, সেই হত্যাকাণ্ড নিন্দনীয়, সেটা তদন্ত হওয়া উচিত, সেটা বিচার হওয়া উচিত। এই এত ঘটনা ঘটলো, আমার এই ভাই বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামের সরকার ছিল, ভাই এই ভাই বললেন, এই ভাই বললেন যে জামাত ইসলামের মানে সরকার ছিল, তাহলে তারা এই যে জামাত, হেফাজত ইত্যাদি, এই হেফাজত ইসলাম কিন্তু এই শাপলা চত্বরের ঘটনার পরে আওয়ামী লীগের সরকারের কাছ থেকে অনেক সুবিধা নিছে। চট্টগ্রামে রেলের জমি নিছে, নগদ টাকা নিছে, তাদেরকে কওমি জননী সেখানে উপাধি দিছে, দাওরায় হাদিসকে সেখানে ইভেন এই গণ অভ্যুত্থানের 4 দিন আগেও হেফাজতুল ইসলামের যে মামুনুল হক সহ তারা যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাসভবনের সাথে বৈঠক করেছে, তাদের নেতাদের মামলা প্রত্যাহার করলে তারা সরকারকে সমর্থন করবে, এই কথাগুলো বলছে। কাজে তাদের কথা এখানে আলোচনা করে লাভ নাই। আর যেটা বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি, এটা সত্যি একটা জাতির জন্য আসলে লজ্জাজনক। এই ইলেকশন, এই যে 13টা ইলেকশন তো হলো, আগের যে 12টা ইলেকশন বাংলাদেশে আসলে কোনো নির্বাচনই শতভাগ যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সেটা হয় নাই। প্রত্যেকটা নির্বাচনের পরে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এই ধরনের অভিযোগ কিন্তু সেখানে উঠেছে। এবং এই নির্বাচনের পরে শুধু জামাত ইসলাম বলছে না, সরকার দলীয় নেতাদের পক্ষ থেকেও অনেকেই দাবি করছে এবং হাইকোর্টে এখানে মামলাও আছে। ইভেন বলে যে জামাতের আমির, এনসিপির আহ্বায়ক তারা ফেল করেছিল, সেগুলো নানা ধরনের গুজব আছে, সমঝোতা করে সেগুলো কিন্তু তাদেরকে এগুলো হারিয়ে দেওয়া হয়েছে, বিএনপির প্রার্থীদেরকে এবং তাদের এনসিপি এবং জামাতের প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কথা এখানে বহুল প্রচারিত, কিন্তু সেইগুলোর পক্ষ থেকে কিন্তু হর্সেস মাউথ, যারা এটা সত্যিকার অর্থে বলতে পারে, তাদের পক্ষ থেকে কিন্তু এই সমস্ত বিষয়ে কোনো ধরনের জবাব নাই, কোনো ধরনের বক্তব্য নাই। কাজে সেই জন্য এটা আমরা তো আর বাইরে থেকে এটা নিশ্চিত করতে পারবো না। কিন্তু
ইলেকশনের ইঞ্জিনিয়ারিং কি হয়েছে, ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং হয়েছে। যেমন ধরেন তারেক রহমান সাহেবকে একটা প্রশ্ন করেছিল এই যে সংবাদ সম্মেলন নির্বাচনের পরে মনে হয় সংবাদ সম্মেলন সেখানে বলছিল এই যে মহিউদ্দিন মনে হয় খালেদ মহিউদ্দিন, যে বলছিল যে ইঞ্জিনিয়ারিং সবচেয়ে যে জনগণের সমর্থনটা আদায় করাটা এটাই ছিল আমাদের বড় সমস্যা। তাইলে এই ইঞ্জিনিয়ারিংটা এমনি হয়েছে যেটা নির্বাচন আমরা সুষ্ঠু কখনোই হতে পারবে না, অবাধ নিরপেক্ষ হতে পারবে না। নির্বাচনে যে টাকার খেলা হয়েছে, এবারে বিকাশ নাম্বারে টাকা চলে গেছে, জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে, এগুলো তো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং। তাহলে সেই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচন তো বাস্তবে এটা একটা মানে একটা প্রশ্নবোধক, সেই প্রশ্নবোধক থেকে থাকে। কিন্তু একটা জিনিস, হ্যাঁ, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারছে, ভোট দিতে পারছে বাধাহীনভাবে, সেই অর্থে একটা সুষ্ঠু নির্বাচন যেটা, সেই নির্বাচনটা হয়েছে।